এমন বিপদে কখনো পড়েনি দীপক। ভাবেওনি যে তাকে এহেন সমস্যার মুখোমুখি হতে হবে কোনোদিন। আর এটা কি শুধুই সমস্যা? না, দীপকের তো তা মনে হচ্ছে না। সে এক এক সময় ভেবেছে এটা একটা বড় রকমের ধাঁধা। ছেলেবেলায় কত ধাঁধার সমাধান সে করেছে, কিন্তু এই বয়সে এসেও যে তাকে এইরকম ধাঁধার সমাধান করতে হতে পারে সে কল্পনাতেও ভাবতে পারেনি। ধাঁধাটা অবশ্যই জ্যাঠামশাই তার জন্য রেখে গেছেন, আর তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দীপক। হ্যাঁ, না নিয়ে কোনো উপায়ও নেই, কেননা জ্যাঠামশাই তার বুদ্ধিবৃত্তির প্রতি সরাসরি কটাক্ষ করেছেন, অথচ দীপক নিজেকে বুদ্ধিমান বলেই মনে করে। আগের কথা আগে ভাগে বলে রাখাই ভালো, তাহলে দীপকের সমস্যাটা বুঝতে অসুবিধা হবে না। দীপক তার মাকে হারায় পৃথিবীতে জন্মানোর সঙ্গে সঙ্গেই। বাবাকে সে পেয়েছিল অল্প কিছুদিনের জন্য। বাবার কথা তার এখনো এই 21 বছর বয়সেও মনে আছে কিছু কিছু। স্কুলে মাস্টারি করতেন, তাকে নিজে পড়াতেন, এটুকু তার ভালোই মনে আছে। বাকিটা সে জ্যাঠামশাইয়ের কাছ থেকে শুনেছেন। জ্যাঠামশাই আবার ওর বাবার মাস্টারি করার বিষয়টা খুব একটা পছন্দ করতেন না, কেননা ভালো আয় ছিল না স্কুলে শিক্ষকতা করে। টাকা করি তার জন্য বাবা কিছুই রেখে যেতে পারেননি। দীপক যে এত বড় হয়েছে শুধু জ্যাঠামশাইয়ের জন্য। অকৃতকার জ্যাঠামশাই সারাটা জীবন গ্রামের বাড়িতে জমি জমা কিনেই কাটিয়ে দিয়েছেন, সম্পত্তিও করেছেন বিস্তর। গ্রামে থেকে স্কুলের পড়াশোনা করেছে দীপক। স্কুল ফাইনালে সে অসম্ভব ভালো রেজাল্টও করেছে, স্কলারশিপও পেয়েছিল। আর তখনই জ্যাঠামশাইয়ের সঙ্গে বাঁধল বিরোধ। উনি বললেন, দীপু, আমার বয়স হয়েছে, তুই ছাড়া আমার আর কেউ নেই, আর তুই এখন বড় হয়েছিস, বিষয় সম্পত্তি যা আছে তা দেখে শুনে নে। অনুরূপ পরিস্থিতিতে অন্য কেউ হলে হয়তো জ্যাঠামশাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যেত এবং বরঞ্চ খুশিই হতো, কিন্তু দীপকের জ্ঞানের পিপাসা তখন দুর্নিবার। অনেক দূর অব্দি পড়বার স্বাদ দীপকের। জ্যাঠামশাইয়ের কথায় তার বুক কেঁপে উঠল, চোখে জল দেখা দিল। এর আগে কখনো জ্যাঠামশাইয়ের মুখের ওপর কথা বলেনি সে, কিন্তু আজ সে পারল না। জ্যাঠামণি, আমি প্রেসিডেন্সি কলেজে পড়তে চাই, আপনি রাগ করবেন না। জ্যাঠামশাই অনেক বোঝালেন যুক্তিতর্ক দিয়ে। দীপকের মাথায় সেসব কিছুই ঢুকল না। জ্যাঠামশাই তখন তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন, বললেন, দেখ দীপু, তুই এমন এক গুয়েমি করছিস যে আমার কিন্তু মোটেই বরদাস্ত হচ্ছে না। ভেবেছিলাম তোকে সব দিয়ে থুয়ে চলে যাব, এদিকে তুই সব উলট পালট করে দিচ্ছিস। দীপক নীরব, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তার মুখ ভার, সেটা লক্ষ্য করেই জ্যাঠামশাই হেসে বললেন, ঠিক আছে, তুই তো নিজেকে খুব পণ্ডিত ভাবতে শিখেছিস, দেখব তুই কত বড় পণ্ডিত। আমি তো লেখাপড়া কিচ্ছু শিখিনি, একদিন পরীক্ষা করে দেখব তুই লেখাপড়া শিখে কত বড় বিদ্বান হয়েছিস। কলকাতায় এসে কলেজে পড়াশোনা শুরু করলো দীপক। জন্যই খুব খাতির করে তাকে বাড়ির ভেতরে ঢুকতে আনে। বৈঠকখানা ঘরের চাবি খুলে বসতে দিলেন সরকারবাবু। চা জল খাবার দিয়ে সরকারবাবু স্ত্রী চলে গেলেন। সরকারবাবু দু চার কথার বলার পর চলে গেলেন নিজের কাজ করতে। ঘরের দরজা বন্ধ করে দিল দীপক। মনে মনে এসে বলল, এটাই সেই ঘর যেখানে সব রহস্যের সমাধান হতে পারে। নতুন দৃষ্টিতে ঘরটাকে সে দেখতে থাকে।
ঘরের এক পাশে একটা ইজি চেয়ার, অন্যদিকে রয়েছে একটা টেবিল আর চেয়ার। দেয়াল ঘেঁষে রয়েছে লোহার সিন্ধুক, আর একদিকে দেওয়ালে রয়েছে লোহার র্যাক। নানা দরকারি কাগজপত্র রয়েছে তাতে, আর আছে অনেকগুলো চাবি। প্রতিটা চাবি রিংয়ে লেখা আছে কোনটা কোথাকার চাবি। টেবিলের সঙ্গে একটা চাবির রিং লাগানো, কিন্তু সেই রিংয়ে যেটা জড়ানো রয়েছে সেটা আর কিছুই নয়, একখণ্ড আধময়লা দমড়ানো পুরো কাগজ। কাগজটায় কী সব লেখা রয়েছে না? হ্যাঁ, এই তো বেশ পড়া যাচ্ছে তো। ওপরে দেরাজের চাবি। হাতের লেখাটা কেমন যেন আঁকা বাঁকা। জ্যাঠামশাইয়ের লেখা কি? বিকালবেলা সরকারবাবু এবং তার স্ত্রী এলেন দীপকের কাছে। সরকারবাবু বললেন, বাবু যে কেন এরকম ওয়েল করেছিলেন সে আমি বলতে পারবো না। মনে হয় তুমি লেখাপড়া করতে গিয়েছিলে বলেই বাবুর অত রাগ হয়েছিল। তুমি এখন কি জানতে চাও বলো দেখি। তোমার যাতে ভালো হয়, তোমার যাতে মঙ্গল হয়, আমি সেটাই ব্যবস্থা করব। দীপক বলে, আচ্ছা, উইলের ফর্ম কি আপনি এনে দিয়েছিলেন? দীপকের প্রশ্নের উত্তরে সরকারবাবু জানালেন যে উইল তৈরির আগের দিন তিনি দুটো ছাপানো উইলের ফর্মে কিনে এনেছিলেন। দুটো? আপনার ঠিক মনে আছে? দীপক একটু যেন উল্লসিত। হ্যাঁ, দুটোই। পাছে একটা নষ্ট হয়ে যায় সেই জন্য বোধহয় আরও একটা আনিয়েছিলেন বাবু। আমরা দুজনে সইও করেছিলাম তাতে। আচ্ছা, কটার সময় সই করেছিলেন মনে আছে আপনার? সরকারবাবু খানিক মাথা চুলকে নিয়ে বললেন, সেটা তো মনে নেই, হয়তো সকালবেলা হতে পারে। তারপর? আবার ঘন্টা দুয়েক পর উনি ডেকে পাঠালেন বাবু। বললেন যে ওনার ভুল হয়েছিল, তাই উইলটা ছিঁড়ে ফেলেছেন, নতুন উইল তৈরি করেছেন। বলেছিলেন যে উইলে তিনি আমাদের জন্য কিছু রেখে যাচ্ছেন না, তবে বেঁচে থাকতেই তিনি আমাদের জন্য অনেক কিছু করে দিয়ে যাবেন। আর বলতেনই সত্যি সত্যি অনেক কিছুই বাবু করে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, সেকেন্ড উইলে সই করার পর জ্যাঠামণি মানে কি করেছিলেন আপনাদের মনে আছে? দাঁড়াও, মনে করে দেখি, অনেক দিনের ব্যাপার তো। হ্যাঁ, মনে পড়েছে, ওই শৈলেন ময়নার কাছে গেছিলেন বাবু। জ্যাঠামণি মিষ্টি খেতে ভালোবাসতেন ঠিকই, কিন্তু তা বলে নিজে ময়নার কাছে কেন যাবেন? না, দীপকের খুব একটা মনোভূত হলো না ব্যাপারটা। খানিকক্ষণ ভ্রু কুঁচকে সরকারবাবুর মুখের দিকে তাকিয়ে থেকে দীপক চাবুরিনটা তুলে ধরে তার ওপরকার কাগজে আঙুল দেখিয়ে বলে, আচ্ছা, এটা কার লেখা? কেন, এটা আমাদের বাবুরই লেখা। এই উত্তর কিন্তু দীপকের মনে ধরল না। তার মনে হলো সরকার কাকা যেন সত্যি কথাটা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু মিথ্যেই বা বলবেন কেন? ওনার কি স্বার্থ থাকতে পারে তাতে? আচ্ছা কাকা, এর মধ্যে মানে উইল সই করার পর এই বাড়িতে কেউ এসেছিলেন? মনে ধরুন এই ঘরে কেউ ঢুকেছিল? একটু ভেবে সরকারবাবু উত্তর দিলেন, না তো, না, দাঁড়াও, মনে পড়েছে। রাজমিস্ত্রিরা একবার ঘরে ঢুকেছিল, তবে কি কাজ তারা এসেছিল তা বলতে পারবো না বাপু। বাবুকে জিজ্ঞাসা করাতে বলেছিলেন এসব জেনে আমাদের কোনো কাজ নেই। তাই বুঝতেই পারছেন মনিবের মুখের ওপর কথা বলাটা ঠিক আমিও পছন্দ করি না। এতক্ষণে দীপক একটু যেন আশার আলো দেখতে পেল। জ্যাঠামণি তাহলে এই রাজমিস্ত্রিদের সাহায্যে দ্বিতীয় উইলটা ঢুকিয়ে রেখেছেন, কিন্তু কোথায়? গুপ্তস্থানে। এই যে রীতিমতো নাটক নোভেলের ব্যাপার। চেয়ার ছেড়েই উঠে দাঁড়াল দীপক, বলল, কাকাবাবু, একবার সেই মিস্ত্রিদের কাছে আমাকে নিয়ে যেতে পারেন? কিন্তু ওরা কি বলবে বলো তো? দীপক কিন্তু নাছোড় বান্দা। সে বলে, ঠিক আছে, এবার চলুনই না, একবার শেষ চেষ্টাটা করে দেখা যাক। কি আর করা, অগত্যা দীপককে নিয়ে সরকারবাবু গেলেন মিস্ত্রিদের কাছে। মিস্ত্রিরা যখন আরামে বেটি টানছিল,
সরকারবাবুকে দেখে বিড়ি ফেরে উঠে দাঁড়ালো। যে দুজন মিস্ত্রি কাজ করছিল, সরকারবাবু তাদের আড়ালে ডেকে নিয়ে গিয়ে দীপকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মিস্ত্রি দুজন নমস্কার করলেন। দীপক প্রথম প্রশ্ন করে, আচ্ছা, তোমরা আমাদের বাড়িতে কি কাজ করতে গেছিলে? মিস্ত্রি দুজন একে অন্যের দিকে মুখে তাকালো। তারপর একজন বলল, আগে সে কথা আমরা বলবো কেমন করে কথা? বড়বাবু বলতে মানা করে দিয়েছিলেন। দীপক তাদের আভাস দিয়ে বলে, বড়বাবু তো এখন নেই, তোমরা নির্ভয় বলতে পারো। তা কি করে হয় বাবু? সরকারবাবু এবার না বলে পারলেন না। আরে বল না, মানে তোদের তো ভয়টা কিসের? অবশেষে অনেক অনুনয় বিনয়ের পর মিস্ত্রি দুজন যা জানালো তার সারমর্ম হলো এই। ওরা দুজন লোহার সিন্দুকের পেছনের দেয়ালে একটা ইট সরিয়ে একটা জায়গা তৈরি করে। তারপর ইটটা এমনভাবে রাখে যে সেটা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। মাঝখানের একটা ইটের ওপর চাপ দিলে সমস্ত জিনিসটাই উঠে আসবে। বড়বাবু নিজে দাঁড়িয়ে সব কিছু করিয়ে নিয়েছিলেন। দীপক যখন আবার ঘরে ফিরে এলো, তখন তার মন স্ফূর্তিতে উন্মাদিত। জ্যাঠামণি এত সহজে তাকে জব্দ করতে চেয়েছিল? আশ্চর্য! জ্যাঠামণি কি বুঝতে পারেননি যে এটা সে অনায়াসেই বার করে নিতে পারে? আপন মনে কথাগুলো আবৃত্তি করতে করতে দীপক কুলিঙ্গের মাঝখানে ইটে চাপ দিল। সঙ্গে সঙ্গে সব জিনিসটাই উঠে গিয়ে বেরিয়ে পড়ল শূন্য অংশ। পরম আগ্রহে হাত বাড়ালো দীপক। কিন্তু এ কি? এই যে পোড়া কাগজের টুকরো, তবে তার আগেই কি কেউ এখানে এসে গেছে নাকি? উইলটা পুড়িয়ে চলে গেল। এটা যে উইলেরই পোড়া অংশ তাতে কোনো সন্দেহ নেই, কেননা এতে সরকারবাবু সই করা অংশটুকু এখনো অক্ষত অবস্থায় আছে। কিন্তু কে এমন করতে পারে? সরকারবাবু? কিন্তু ওর তো এতে কোনো স্বার্থ নেই। তাহলে কি জ্যাঠামশাই নিজের উইলটা নষ্ট করে দীপককে পথে বসিয়ে দিয়ে গেলেন নাকি? দীপক হেরে গেল জ্যাঠামশাইয়ের কাছে। দীপক বিষণ্ণ মনে বিকালের ট্রেন নিয়ে চেপে বসল দীপক। সরকারবাবু ওকে বিদায় জানাতে স্টেশন পর্যন্ত এসেছিলেন। উনিও চোখের জল ফেলে বিদায় নিলেন। এহেন পরাজয়কে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছিল না দীপক। জ্যাঠামণি তাকে কম স্নেহ করতেন না, আর সেই জ্যাঠামণি কি তাকে পথে বসিয়ে দিয়ে গেলেন? কোথায় যেন সব কিছু ঠিক মিলছে না, বেসুরো লাগছে। মনে মনে সমস্ত ব্যাপারটা পর্যালোচনা করতে করতে সহসা লাফিয়ে ওঠে দীপক। ট্রেনটা তখন সজোরে ছুটে চলেছে। পরের স্টেশনে আসতে কমপক্ষে 10 মিনিট। কিন্তু অত ধৈর্য ধরা দীপকের পক্ষে এখন যাকে বলে একেবারেই সম্ভব নয়। পারলে সে এখনই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দৌড়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। সিটে বসে না দীপক, হাতে মালপত্র নিয়ে একটানা দাঁড়িয়ে থাকে স্টেশনে নামার জন্য। ইস, মনে মনে সে ভাবতে থাকে, ইস, আমি কি বোকা! আমি একটু গর্ধ। পরে স্টেশনে আসতেই ট্রেন থেকে নেমে ছুট মারে দীপক। বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তে স্বয়ং সরকারবাবু দরজা খোলেন। দীপককে দেখে অবাক হয়ে বলেন, মানে এ কি তুমি? হ্যাঁ আমি। তাড়াতাড়ি চাবিটা দিন তো। দীপকের তখন বেশি কথা বলার সময় নেই। বৈঠকখানে দরজা খুলেই দীপক ছুটল টেবিলের দিকে। ওপরে দেরাজের চাবি, লেখা কাগজটা খুলে নিল চাবির রিং থেকে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় যে এটা একটা খাম। দীপক ভাবল, ও যা ভেবে এত ছুটি এসেছে তা শেষ পর্যন্ত সত্যি হবে তো। ছড়ি দিয়ে খুব সাবধানে খামটা খুলতে শুরু করলো সে। খামটা থেকে বেরিয়ে আসে একটা ছাপানো উইলের ফর্ম। কিন্তু এটা একেবারে সাদা কেন? তবে কি আবার ওকে বোকা বানানো হলো নাকি? সরকারবাবু এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে দীপকের দিকে।
দীপক ভাবছে, এতে কিছু লেখা নেই কেন? সহসা দীপকের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে বলল, সরকার কাকা, লাইটারটা দিন না। লাইটারটা জ্বালিয়ে কাগজের তলায় ধরতে অবাক কাণ্ড, ধীরে ধীরে তাতে লেখা ফুটে উঠতে শুরু করল। ইউরেকা ইউরেকা, পেয়েছি পেয়েছি সরকার কাকা, পেয়েছি। বলি কাগজটা সরকারবাবুর হাতে তুলে দিল দীপক। উনি বললেন, মানে আমার সমস্ত সম্পত্তি শ্রীমান দীপক রুদ্রকে দিয়ে গেলাম। জ্যাঠামশাইয়ের সই ছাড়াও শৈলেন ময়রার সই রইল উইলে। আরও একজনের নাম রয়েছে সাক্ষী হিসাবে। দীপক বলল, আচ্ছা কাকা, এই যে ইনভিজিবল লিঙ্ক দিয়ে লেখা, এতে কোনো দোষের কিছু নেই তো? না না। দীপক উদ্দীপ্ত হয়ে বলে, তাহলে দেখুন জ্যাঠামণি কেমন সব দিকে বেঁধে কাগজ নেমেছিলেন। আপনাদের দিয়ে শুধু শুধু একই উইল দুবার সই করিয়েছেন। তারপর একটা উইল নিজে সই করে এই অদৃশ্য কালি দিয়ে শৈলেন ময়নার আর অন্য একজনের সই দিয়ে এটা এইখানে সরিয়ে রাখেন। মানে আমায় ভালো রকম বোকা বানাতে চেয়েছিলেন, কিন্তু উনি বোধ হয় ভুলে গেছিলেন আমি বিজ্ঞানের ছাত্র, তাই না সরকার কাকা?